আম্মু মারা গেছেন ঠিকই, তবে বেঁচে থাকবেন আমার সব কাজে। এই যে আপনাদের সাথে সেলাইয়ের কাজ, রান্না কিংবা হাতের কাজ শেয়ার করি, এই সব কিছুই কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। এখন যখন এই কাজগুলো করব, প্রতিনিয়তই দেখা যাবে যে আম্মুর কথা মনে পড়বে। আসসালামু আলাইকুম, আমি সেলিনা। আপনাদের সবার সাথে সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমি অবশ্য মেসেজটা দিয়ে রেখেছি আমি কেন অনেক লম্বা একটা গ্যাপ দিয়েছি। তো এই হচ্ছে আমার এখনকার ঘরের অবস্থা। এই গত সপ্তাহে আমি ঘর পরিষ্কার তো করিনি, যে নর্মালি আমরা ব্রাশ বা ঝাড়ু দেই সেটাও খুব একটা দেওয়া হয়নি। সাধারণত দেখা যায় কি, আমি রান্না করে একবার দেই, সকালেও একবার দেই। আর এই যে রান্নাঘর, আমার হাজব্যান্ড ফিরে এসেও বাচ্চাদের সাথে খেলা বলেন, গল্পগুজব বলেন, এখানেই করেন। আর আরেকটা জিনিস কি জানেন, ও বাইরে থেকে এলে খাওয়া দাওয়ার পরে না ও আরেকবার ব্রাশ করে। তবে এবার একেবারে ভিন্ন। ওই যে আমার মন খারাপ, আমি এই কারণে মন খারাপ খুব একটা করি না, করলে দেখা যায় বাচ্চাদেরও মন বিগড়ে যায়, আমার হাজব্যান্ডও নীরব হয়ে যায়। দেখা গিয়েছে সামান্য একটু ময়লা দেখলেও ব্রাশ দিত, সেখানে মানে এত ময়লা পড়ে থাকতো ও একবারও দিত না। আর এই যে গাছগাছালি এগুলো সব কিছু শুকিয়ে নষ্ট হয়েছে। আমার এই যে গার্ডেন, সামনের দিকের গার্ডেন, সব কিছুতে ঘাস উঠে এমন অবস্থা, মানে বনের মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে সব কিছু একটু একটু করে করছি, একবারে তো পারবো না। গত কয়েক সপ্তাহে থেকে থেকে না বেশ গরম পড়েছিল। এই গাছগুলো ঘরে ছিল ঠিকই, একেবারেই যেহেতু পানি দেওয়া পড়েনি, দেখা গিয়েছে গাছের ফুল পাতা সব কিছু মানে একদম শুকিয়ে গেছে। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, এই যে ঘরের গাছগুলো, এগুলোতে যদি আপনি মানে পানি সময় মতো না দেন, বেশি শুকিয়ে যায়, ওগুলোর যে পাতা ওগুলোও দেখা যায় যে পরবর্তীতে মানে পানি দেওয়ার পরও শুকিয়ে যায়। এই জন্য এগুলোর একটু যত্নার্থী করা লাগে। আর এই হচ্ছে আমার সেই শখের অর্কিড বাগান, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকেই এই ফুলগুলো খুব পছন্দ করেছেন। এগুলোতে টোটালি পানি দেওয়া হয়নি গত কয়েক সপ্তাহে। পরে অবশ্য আমি দিয়েছিলাম, তো ততদিনে যেহেতু পাতা ফুল একটু শুকিয়ে গিয়েছিল, তো ফুলগুলো শুকিয়ে একদম পরে পড়ে গিয়েছে। তবে পাতাগুলোতে লাস্ট কিছুদিন পানি দেওয়ার পরে না ওগুলো একটু ঠিক হয়েছে। তবে গ্রিন যেই ফুলের গাছটা ছিল সেটার ফুলগুলো টিকে আছে। আর মাঝখানে না এই যে একটা দেখেন স্টিক বের হয়েছে নিচ থেকে, এটাকে আজ আমি একটু ঠিক করে দিয়েছি। এটাকেও সময় মতো যদি উঠিয়ে দিতাম এতদিনে বেশ লম্বা হতো। তো স্টিকগুলো আমি আজকে আর পুরো কাটবো না, এগুলোকে অর্ধেকটা করে কেটে ফেলে দিচ্ছি। কারণ ফুল ঝরে যাওয়ার পরও যেহেতু স্টিকগুলো এতদিন কাটিনি, ওগুলোর মাঝখান থেকে মনে হচ্ছে যে একটু আবার স্টিক বের হতে পারে, সেজন্য রেখে দিয়েছি। যদি হয়তো হবে, না হয় পরে কেটে ফেলে দিব। বাড়তি যে শিকড় বাকড়গুলো শুকিয়ে গেছে ওগুলো আজ আমি কেটে ছেটে দিয়েছি। আসলে এখন হয়তো বা এগুলোতে আর ফুল আসবে না, যেহেতু গাছগুলো অনেক শুকিয়ে ফেলেছিলাম। তো স্টিক যদি থাকে তাহলে হয়তো বা স্টিক থেকে মানে ফুল বের হতে পারে, এই আর কি। ফ্যামিলি বাথরুমের মধ্যে সাদা ছোট গাছটা দিয়েছিলাম, এটারও ফুল শুকিয়ে গেছে, যেহেতু কাটিও নি, ঠিকঠাকও করিনি। এর গোড়া থেকে নিজে নিজে দেখলাম আরও একটা স্টিক বের হয়েছে, তো ওটাকে আমি রেখে দিয়েছি ওভাবেই। এই হচ্ছে আমার কিচেনের অবস্থা, পুরো জঙ্গল হয়ে গেছে গত এই কয়েক সপ্তাহে। আম্মু অসুস্থ ছিল কয়েক সপ্তাহ, তারপরে তো অনেক বড় একটা খবর, মানে মা মারা যাওয়ার পর বোঝা যায় যে আসলে মা কী জিনিস। যদিও আমরা আম, মানে মাকে কি বলবো, মা তো মাই না, তারপরও আমার কেন জানি মনে হয়েছে যে আম্মু মারা যাওয়ার পর মনে হয় যে আরও বেশি বুঝতে পেরেছি যে মা আসলে কী জিনিস। বইতে পড়েছি, কত কিছুতে যে পড়েছি মা শব্দটা ছোট, কিন্তু এর মূল্য আসলে অনেক। আমরা মাকে সবাই অনেক বেশি ভালোবাসি, এটা বোঝানোর বলার আসলে কিচ্ছু নাই। তবে আমি জানি না, আমার জীবনের শিক্ষা এটাই যে মা থাকতেও বুঝিনি আসলে যে মা কী জিনিস। আমি জানি না, আমার এই কথা অনেকে হয়তো অন্যভাবে নেবেন, বাট এটাই সত্য কথা।
আসলে আম্মুর এই সাবজেক্টটা ভুলে থাকার জন্য এই কটা দিন মানে আমার যেগুলো ভালো লাগে সেগুলো করেছি। সেলাই আমার জন্য ওই যে বলেছি না আমার একেবারেই নিষেধ, তারপর ওই সেলাই নিয়ে পড়েছিলাম। যেগুলো আমার ভালো লাগে ওগুলোই করতে চেয়েছি, বাট সব কিছুতেই মনে হয় যে আম্মুর মুখটা দেখি, আম্মুর কথা, আম্মুর কাজ। কারণ আমার এই চ্যানেলে কাজ করা, এই যে কাজ বা রান্না, যেই টুকিটাকিগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এই সব কিছুর সাথে আম্মুর কথা, আম্মুর থেকে যে মানে শিখেছি সব কিছু জড়িয়ে আছে। আরেকটা জিনিস কি জানেন, আমি আম্মুকে বিগত এই কতদিনে খালি বলতাম যে আম্মু আমি এবার দেশে আসি, এই চ্যানেলটা তো তোমার, তোমার থেকে আমি সব কিছু শিখেছি, তোমার রান্না, তোমার হাতের কাজ, তো তুমি একটা ভিডিওতে থাকবা। আম্মুর করা অনেকগুলো চাদর জিনিস আছে যেগুলো আমার বিয়ের আগে আমি অনেক যত্ন করে রেখেছি, বিয়ের পরেও আম্মু এগুলো যেখানেই যেতেন সাথে নিয়ে যেতেন। তো আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি আমার ভিডিওতে ওই চাদরগুলো দেখাবা, আর এগুলো করার সময় বা চাদরে কাজ করার সময় যে গল্প বা যে কাহিনীগুলো সেগুলো গল্প আকারে তুমি বলবা। মাঝে মাঝে আম্মু খুব খুশি হতো, আবার মাঝে মাঝে বলতো কি তুই তো এখন ওস্তাদ, তোর ওই কাজের মাঝে আমার এগুলো দেখে কেউ কি আর কিছু শিখতে পারবে? তো আসলে আমার আম্মুর যে কি জ্ঞান ছিল সেটা আমি সব সময় আম্মুকে বলতাম। আমি জানি না কখনো সেই সুযোগ হবে কি না আমার আম্মুর এই গল্পগুলো আপনাদেরকে বলার। তবে হয় না অনেকে অনেক কিছু শিখেছে, সেলাইয়ের কাজ, বেকিংয়ের কাজ, মানে অনেক অনেক কিছু। আম্মু কিন্তু কোথাও ওগুলো শিখিনি। যেহেতু বলেছিলাম আমরা এয়ারফোর্সে ছিলাম, তো বাফুয়াতে তো অনেক আন্টিরা আপুরা অনেক কিছু শিখতো। আম্মু করতো কি ওনাদেরকে দেখেই ওগুলো করতো, আবার ওনারা কোনো সমস্যায় পড়ে গেলে আম্মুর কাছে আসতো আর বলতো কি আসল মাস্টারনি তো উনি, উনি এটা সমাধান করবে। আসলেই তাই, তখন তো ছোট ছিলাম, অত বুঝতাম না। আম্মুর পাশে থেকে থেকে আম্মুর সেলাই করা মেশিনটাকে একটু ঘুরাবো, আম্মুর সাথে আম্মুর সুইটা দিয়ে ওনার কাজের মধ্যে একটা সুই তুলবো, এইসব শখ করতাম। বাট যখন বড় হয়েছি, নিজে টুকটাক করা শিখেছি, তখন খালি ভাবতাম যে আম্মু এত কাজ কি করে পারে, একটা মানুষ এত কিছু কি করে জানে। আর বেশি কিছু বলবো না, এগুলো বললেই দেখা যায় যে মানে ইমোশনাল হয়ে যাই। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার গুনার খাতা যেন মাফ করে দেন, বেহেশতের সর্বোচ্চ স্থানে যেন ওনাকে রাখেন, আমিন। প্রায় 4 থেকে 5 মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি খোলা মার্কেট থেকে বেশ কিছু গজ কাপড় এনেছিলাম হিজাবের জন্য। তো সময়ের জন্য আর পারিনি। এখন নিজেকে ভালো রাখার জন্য না এই সেলাইয়ের কাজ করেছি, তো অনেকগুলো হিজাব বানিয়েছি। ভাবলাম যে একটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি একদম বডি কাভার হিজাবগুলো কিভাবে বানাই। তো এই যে এখানে ধরেন 1.25 গজ কাপড়কে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। আর আমাদের এখানে কাপড় না 63 থেকে 65 সেন্টিমিটার পর্যন্ত পাওয়া যায়, মানে অনেক চড়া একটা বহর। তো আমি এটা দিয়ে পুরো বডি কাভার হিজাব বানাবো, এই পুরাটাই আমি রাখবো। আর বাংলাদেশ থেকে কিনলে তো পাবেন না, তখন তারা করবেন কি এই যে কোনা থেকে ঘুরিয়ে কাটলে যে কাপড়টা সেটা নিচে দিয়ে করবেন। আর এখানে 1.25 গজ কাপড়কে ভাঁজ করার পর আমি এটা নিয়েছি। আপনারা করবেন কি একটা শাড়ি বা কাপড়কে মাথার উপরে দিয়ে হাত কতটুকু কাভার হয় সেই মাপ নিয়েও নিজেদের মাপ নিজেরাই নিয়ে নিতে পারবেন। এখন এই যে নিচের দিক থেকে এইভাবে চাঁদের মতো ঘুরিয়ে আমি কোনাটা কাটবো, আর উপরে যে যেহেতু লম্বা ওই পাশটা আমি সমানই রাখবো। আর আপনারা যদি মানে নিজের মাপ নিজে নিতে চান, ওই জন্যই বললাম একটা শাড়ি বা কাপড় মাথার উপরে দিয়ে, কারণ কারো হাত লম্বা কারো হাত ছোট হয়। আবার আপনারা কতটুকু ঢাকতে চান ওইভাবে মাপ নিয়েও আপনারা কাপড় কিনতে পারেন। আমার এই হিজাবের লম্বাটা হাঁটুরও অনেক নিচে হবে, তো একেবারে নিচের দিকের কোনার জায়গাটাই আমি ঘুরিয়ে কাটছি, একদম উপর থেকে কিন্তু ঘুরিয়ে কাটছি না। সেটা যখন সেলাই করব আপনাদেরকে বুঝিয়ে দেব। কাপড়টা আসলে অনেক বেশি বড়, পুরোটা ক্যামেরায় আনতে পারিনি, তো তারপরও লাস্টের দিকের অংশটা আনলাম। আর এই যে উপরের দিকের অংশ, এখানে কিন্তু কোনো কাটছাটের প্রয়োজন নাই। এটা আমি ঠিক এভাবেই সমান রেখে দিব, এখানে কিন্তু কোনো রাউন্ড কাটও আমি দিব না।
এবার মুখের এই জায়গাটার যে পাশটা বন্ধ সেই পাশটাতে আমি দেখেন একদম মাথা থেকে স্কেলটা বসাচ্ছি। এখানে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দুটো পার্টে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই জায়গাটাই আমাদের মাথার উপরে থাকবে, মানে এই কোণাটা মাথার মাঝখানে থাকবে। আর যেখানে দাগ দিচ্ছি এই জায়গাটা হচ্ছে থুতনির মাপ, তো এখানে 11 ইঞ্চিতে দিবেন। যারা একটু মোটা তারা 11.5 দিবেন, যাদের মুখ শুকনা তাদের 10.5 হয়ে যাবে, তবে স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে 11। এখন একটা কাপড় নিয়েছি যেটাতে লম্বায় আমরা 12 ইঞ্চি পাবো এবং চড়ায় 3.5 ইঞ্চি পাবো। তো ওইভাবে একটা টুকরা নিয়েছি এবং এটাকে দেখেন এভাবে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপরে এই যে মেপে দেখছি যেটাতে 12 ইঞ্চি আছে কিনা। তো এটাকে তো একবারে কাটবো, সেই জন্য যেটা করছি এটাকে আমি ঠিক এই যে দেখেন মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তো এটা আমরা ডাবলভাবে কাটবো, ঠিক যেভাবে আমি ধরেছি এভাবে আপনারা ধরবেন, এরপরে কাটবেন। এখন দেখেন এটার যে সামনের দিক, এই দিকে আমি হচ্ছে 6 ইঞ্চি নিব। এটা চিকন মোটা সবার জন্যই সমান। আর এইদিকে হবে 6 এবং বন্ধ যে পাশটা দেখেন সেই পাশে আমি চড়ায় নিচ্ছি 3.5 ইঞ্চি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই 3 ইঞ্চি বলে, তবে আপনারা 3.5 ইঞ্চি নেবেন। এটা এত পারফেক্ট একটা মাপ, এটা একদম খাঁচার মতো আপনার কপাল বরাবর থাকবে আর সামনের অংশটা আপনার ভ্রু কপালকে খুব সুন্দর করে ঢেকে রাখবে। আমি পার্সোনালি সবসময় 3.5 ইঞ্চি নেই, সেই জন্যই আপনাদেরকে বললাম। এখন দেখেন এই যে কোনায় আমরা 6 ইঞ্চি দাগ দিয়েছি, এই দাগ থেকে ওই যে 3.5 ইঞ্চি ওখানে চাঁদের মতো একটু ঘুরিয়ে আমাদেরকে একটা দাগ কেটে নিতে হবে। এটা অবশ্যই আপনারা দাগ কেটে তারপরে কাটবেন। তো এখন এই যে আমি এভাবে এটাকে চাঁদের মতো কেটে নিচ্ছি। এখন খোলার পরে দেখবেন কি এখানে মানে লম্বা যখন করব তখন দেখবেন যে এখানে ডাবল ফোল্ডিং। এটা সব সময় ডাবল কাপড় দিয়েই করবেন, তাহলে দেখতে সুন্দর হয়। এই যে খোলা অংশটা রাউন্ড চাঁদের মতো কেটেছি, এই অংশটাই আমরা ওই যে সোজা কাপড়টা তার মধ্যে লাগাবো। আমরা কিন্তু সামনের যে সমান অংশ সেটা লাগাবো না। এখন যেটা করছি এই যে কাপড়ের মাঝখান যেটা কপালের উপরে দিব সেই জায়গাটার মাঝ বরাবর একটা দাগ কেটে নিয়েছি, আর এই যে চাঁদের অংশটা এখানেও একটা দাগ কেটে নিয়েছি। তো এই দুই জায়গার দাগ বরাবর বসিয়ে এটাকে এই সোজা কাপড়ের সাথে জাস্ট সেলাই করে নেবেন। আশা করছি আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না। হিজাব বানানোটা খুবই সহজ, কোনো বাড়তি ঝামেলা নেই, শুধু এই পট্টিটাই একটু কাটতে হয়। আমার মতো আপনারাও লিখে রাখতে পারেন, আর কোনো কিছুই আপনাদেরকে এখানে করতে হবে না। তো এখন আমি যেটা করছি এই পট্টিটাকে কপালের মাঝখানের যে জায়গাটা সেখানে আগে লাগিয়ে নিচ্ছি। আপনারা পট্টিটা লাগানোর সময় অবশ্যই মেইন হিজাবের মাঝখানটা আর এই পট্টির মাঝখানটা একদম বরাবর রেখেই বসাবেন, তা না হয় কিন্তু পরে দেখবেন কোনো এক পাশে একটু বেশি বা কম হতে পারে। বাড়তি এ পট্টিটা লাগানো শেষ। আর এই যে জোড়াগুলো এগুলো হাইড করতে চাইলে আপনারা পট্টির উপরে চিকন আরেকটা কাপড় দিয়ে লাগাবেন, তারপর সেটা মুড়িয়ে দিলেই আপনাদের এই সেলাইটা আর দেখা যাবে না। তবে আজকে খুব সহজ করে দেখাচ্ছি যেটা আমি করি। তো এটাতে আসলে অত পট্টি লাগানোর প্রয়োজন হয় না। এখন এটাতে একটা চাপ সেলাই দেওয়ার প্রয়োজন আছে, তবে আমি যেটা করব ওই যে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি থুতনির জন্য, সেই জায়গা থেকে একবারে মুড়িয়ে আমি পট্টির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে আবার ওই পাশটাও সেলাই করে নেব। আসলে আপনারা চাইলে এখানে ওই যে বললাম বাড়তি কাপড় দিয়ে মুড়িয়ে সেলাই করতে পারেন, তবে আমি সবসময় এভাবেই করি, খারাপ দেখা যায় না আর বোঝাও যায় না। এই সেলাইয়ের জায়গা আর পট্টির উপরের চাপ সেলাইয়ের জায়গাটা আপনারা একটু সুন্দর করে দিবেন, যেহেতু এটা মাথার উপরে থাকবে। ব্যাস, এরপরেই কিন্তু আমাদের আসল কাজটা শেষ। সাইডের সেলাইটা আর পট্টির উপরের সেলাইটা দেখেন আমি সমান্তরালভাবে দিয়েছি, যেহেতু এটা মাথার উপরে থাকবে। এখন যেটা করতে হবে আপনি এটা মাথার মধ্যে বসিয়ে আপনার গলার নিচে কতটুকু টাইট দিতে চান বা কতটুকু লুজ রাখলে আপনার জন্য আরাম হবে সেই বরাবর একটা দাগ কেটে এখানে একটা সেলাই দিয়ে নেবেন। এটা আসলে খুব বেশি কঠিন না। এই জায়গার মাপটা আমরা 11 বলি, তবে দেখা যায় যে কেউ একটু লুজ পরে, কেউ একটু টাইট পরে, কিংবা অনেক সময় দেখা যায় কি কারো একটু 11 থেকে কম বা একটু বেশিও হয়। এই যে দেখেন সেলাইটা আমি করেছি, এই বরাবর আমি কয়েকটা সেলাই দিয়েছি এবং এই মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত আমি সেলাইটা করে নিয়েছি।
আর এখানে আপনারা চাইলে ফিতা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি যেই মাপটা দিয়েছি এই মাপে ফিতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেইন জোড়াটা দেওয়ার পর নিচে যে রাউন্ড জায়গাটা কেটেছি ওই জায়গাটা আমাদেরকে একটু মুড়িয়ে সেলাই করতে হবে। তবে বাংলাদেশে যারা আছেন তারা টেলার্সের দোকানে এই জায়গাটা পিকো করে আনতে পারেন, যেহেতু এই জায়গাটা অনেক বড় আমি দিয়েছি, আবার নর্মালি হিসাবেও হয়। আর যাদের কাছে এই ধরনের ফুট আছে তারা কিন্তু এটা দিয়েও আপনারা খুব সহজে মোড়ানোর কাজটা করে নিতে পারেন। তবে আজকে আমি হাত দিয়ে করব, কারণ আমি এই মোড়ানোর কাজটা একটু মোটা করে দিতে চাচ্ছি। তবে এই ধরনের ফুড ব্যবহার করলে আপনারা খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারবেন, তবে কাজটা একটু চিকন হবে। এই তো আমার হিজাবের চতুর্পাশ সেলাই হয়ে গেছে। আমি নাফিসাকে বললাম তুমি মাথায় দিয়ে একটু দেখাও এটার কপালটা কেমন হয়। আর সাধারণত দেখা যায় কি নর্মাল হিজাবগুলো সিজদা দিলে না বডিটা পুরো কাভার হয় না, তো সেই কারণে আমি এরকম বড় করে দিয়েছি। এখন আমার এগুলোর মাপ যদি চান তাহলে আমি মাপটা এখানে বলে দিচ্ছি। এই যে হিজাবের সামনের দিক এদিকে লম্বায় আমি রেখেছি 40 ইঞ্চি কাটার আর সময় আর কি, তারপরে সেলাই যখন করেছি আধা ইঞ্চি তো কমেছে। আর পেছনের লম্বাটা আমি রেখেছি 55 ইঞ্চি। তবে এটা আমি আমাদের মাপ বলছি, যারা আরও লম্বা তারা তো আরেকটু বাড়িয়ে নেবেন, আর যারা 5 ফিটের একটু কম তারা 40-এর জায়গায় আপনারা 36 নিতে পারেন, আর 55-র জায়গায় আপনারা 48 বা 48 এরকম নিতে পারেন। মাশাআল্লাহ, একদম পারফেক্ট না টেনে? Yeah, I love it. You love it? And I love the color. এই যে এই বড় করে দেওয়ার সুবিধা এটা, দেখি মা এরকম টার্ন কর, এটা একদম সুন্দর এভাবে থাকে। এই যেখানে কোনো ফিতা দেওয়ার প্রয়োজন হয় না, এখানে টাইট লাগে মা। আর এই যে এটা একটু বড় করে দেওয়া, ব্রু পর্যন্ত কি সুন্দর চেপে থাকে। এদিকে আসলে ঘুরাই, লাইট পাশে দাঁড়াও, হ্যাঁ তাহলে তোমাকে ভালো দেখা যাবে। পাশে উইন্ডো, দেখি এই পাশে টার্ন করো। এই যে এখানে 2.5-এর বেশি বাচ্চাদের, আর আমাদেরটা তো অলমোস্ট 3 থাকে, সো এই যে আমাদেরটাও এরকম হয়। কি সুন্দর, মানে কোনো ফিতা বাঁধার ঝামেলা নাই, তারপরে হচ্ছে ব্রু পর্যন্ত কি সুন্দর চেপে থাকে। খুশি মা বড়টা পেয়ে? Yeah. এটা নিয়ে তোমার কয়টা হিজাব হইলো? I think it's my third hijab. My blue one, my black one, and now. দিস ওয়ান, ওকে। বাচ্চাদেরটা আসলে শরীর বুঝে হবে, তবে কপালের মাপটা বাচ্চাদের 3.5 ইঞ্চি নেবেন, তারপর 2.5 ইঞ্চি থাকবে, তাতেই পারফেক্ট। চেষ্টা করেছি আমার মতো আজকে হিজাবের একটা সাধারণ টিউটোরিয়াল দেওয়ার, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।